ঢাকা বিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার ৭ বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই, জাল করা হয় তালাকের নোটিশ। ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাময়িক বহিষ্কার, স্থায়ী অপসারণ দাবিতে অনশন। অভিযোগ অস্বীকার করলেও হাতে ছিল কাঁচি। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় ১,১৭,৯৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন ৫৮,৩০৬ জন, আর ৭ বিভাগীয় শহরে ৫৯,৩৫৪ জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে ৭টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে। আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ যারা ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব। কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 7 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ৫৯,৩০০ জন। করোনাকাল মাথায় রেখে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 বিভাগীয় শহরে। প্রতিটি বিভাগে একটি করে কেন্দ্র রাখা হয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে শুক্রবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 14,500 শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বসানো হয়েছে স্বেচ্ছাসেবী বুথ, আসন বিন্যাসের বোর্ড, ভবন খুঁজে পেতে চিহ্ন দেয়া হয়েছে ক্যাম্পাসের মোড়ে মোড়ে। পরীক্ষার দিনের ভোগান্তি এড়াতে আগের দিন হল ও ভবন চিনতে অনেক শিক্ষার্থী আসেন ক্যাম্পাসে। ক্যাম্পাসের এমন সুষ্ঠু পরিবেশে খুশি তারা। ক্যাম্পাসে আসলাম একটু দেখতে, যে যেন পরীক্ষার দিন আসতে সুবিধা হয়। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। উপাচার্য জানালেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে বসানো হবে। ভর্তিচ্ছুদের সুবিধায় ক্যাম্পাস অঙ্গনে সব ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে যারা পরীক্ষা দিতে আসবে তাদের নিরাপত্তার বিষয়, তাদের স্বাস্থ্যের বিষয় এবং তাদের খাদ্যের বিষয়গুলো আমরা ইতোমধ্যে নিশ্চিত করেছি। 4 স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথিও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। পিবিআই এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। ৩১ অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রথম স্বামী রাকিব বলেছেন, তামিমা ফিরলে আবার তাকে মেনে নেবেন।
এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের ৭ মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল সেটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজন বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই, তিনি জেনে শুনে এই ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে সে আসতে পারে, আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির তামিমা এবং তার মাকে ৩১ অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। যদিও তার স্থায়ী অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন অমৃত সেন। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন, তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজন করে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অবশেষে দেশে ফিরেছেন সৌদি আরবে পাচারের শিকার হাবিবা আক্তার। বিমানবন্দরে তাকে নিতে পল্টন থানার পাশাপাশি অভিযুক্ত এজেন্সির লোকজনও যান। শুধু তাই নয়, পল্টন থানাতেও আসেন অভিযুক্ত এজেন্সির কর্মীরা। এ ঘটনাকে নজিরবিহীন বলছে অভিবাসন সংশ্লিষ্টরা। 4 মাস অমানসিক নির্যাতনের পর অবশেষে দেশে ফিরলেন হাবিবা। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন তিনি। কিন্তু যে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, সেই এজেন্সির লোকজনই তাকে বিমানবন্দরে নিতে আসে। সঙ্গে ছিল পল্টন থানা পুলিশ। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি হাবিবাকে। তবে পল্টন থানায় বৃহস্পতিবার দুপুরে হাবিবা ও তার স্বামী কথা বলেন সময় সংবাদের সঙ্গে। ওটা তো দিছিলে আমার ওয়াইফেরে, বলছিলে ওই দেশে যে তুই যদি তোর জামাইরে যেগুলা যে জায়গায় অভিযোগ করছে সেগুলো উঠাইতে বল, নাইলে তোরে আমি গম করে ফেলাম। কারেন্টে হিট দিছে এবং জাস্ট আমার আয়রন দিয়ে আমার পেট পুড়ে দিছে, আর পায়ের তালুতে পিঠাইছে, আর মাথা বসাইছে, আর দিয়ে বাইরে তো শুধু।
বিমানবন্দরের পাশাপাশি পল্টন থানাতেও হাজির হন এজেন্সির লোকজন। সে সময় তারা নানা রকম ব্যাখ্যা তুলে ধরেন। মহিলা যে হুমকি দিয়েছে বলছে সে নাম্বারটা লান, রুবেল ভাইয়ের কোনো লোকে হুমকি দেয় না, তার কাছে নাম্বার আছে কে হুমকি দিছে। আমরাই বলছি যে আমরা গৃহকর্মীকে 72 ঘন্টার মধ্যে দেশে এনে দেব। তারপরে ভিকটিমের যে প্রক্রিয়াগুলো সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মেডিকেল করাই কিন্তু আমরা আনছি। পরে হাবিবাকে পল্টন থানা থেকে কোর্টে হাজির করে জবানবন্দি শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে গত জুন মাসে হাবিবাকে পাঠানো হয়। এরপর আর কোনো খোঁজ নেয়নি অভিযুক্ত ইফতি ওভারসেজ। 7 দিন পর হাবিবার ভিডিও বার্তা পেয়ে অভিযুক্ত এজেন্সির 4 জনকে গ্রেফতার করে র্যাব। পল্টন থানায় দায়ের করা হয় মানব পাচার মামলা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ। ধামাকা ইভেলির মতো ই কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটক হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। হাজার হাজার তরুণের কোটি কোটি টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লোভনীয় অফারের ফাঁদে হঠাৎ করে বিত্তবান হওয়ার স্বপ্ন বিভোর মানুষগুলোর দিন কাটছে ঘোর অন্ধকারে। যাচাই না করে কোনো সেলিব্রিটি যেন প্রচারণায় না নামে সে অনুরোধও ভুক্তভোগীদের। স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন অয়ন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরতে সেলার হিসেবে যুক্ত হন ধামাকা ইভ্যালির মতো ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে। সেই জালে আটকা পড়ে তার 80 লাখ টাকা। এমন পরিস্থিতিতে জীবনের উষালগ্নেই নেমে এসেছে ঘোর অন্ধকার। ধার দেনা করে আমি চায়নার থেকে মাল আনছি, মাল এনে আমি বিভিন্ন ই কমার্সকে আমি দিয়েছি। 80 লক্ষ টাকা মতো আমার ইনভেস্টমেন্ট ওখানে ঢুকে গেছে। আমি এখন খুবই নিঃস্ব হয়ে আছি। ধামাকার এই ঘেরাটপে আটকে অয়নের মতো অনেকেরই কাটছে নির্ঘুম রাত। তারা বলছেন এমডি জসিমউদ্দিন চিশতি ছাড়াও এই প্রতারণার সঙ্গে জড়িত আছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মুস্তফা আলী। ধামাকার 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও চেয়ারম্যান কেন আড়ালে থেকে যাচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। যেহেতু এমডি সাহেব দেশে নাই, আপনি যেহেতু দেশে আছেন, আপনি ফ্রন্টে এসে সবার সাথে কথাবার্তা বলে এটা মিউচুয়ালি কিভাবে সলভ করা যায় দেখেন। চেয়ারম্যানকে আমি বলি, তখন উনি বলে যে আসলে আমরা কাজ করতেছি। আমরা চাইবো যেন চেয়ারম্যান আমাদেরকে একটা কমিটমেন্ট দেখ যে আমাদের এই সমাধানটা কিভাবে সে করবে। আসলে চেয়ারম্যান কেন ফোকাসে আসতেছে না। ভুক্তভোগীদের দাবি এসব প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই না করেই কোনো সরকারি বা জনপ্রিয় ব্যক্তি যেন প্রচারণায় নেমে না পড়ে। সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দেশে রেপুটেড পাবলিক ফিগার যারা এরা প্রচারণায় নামে, তখন দেখা যায় যে আমাদের মতো কাস্টমার আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের একটা ট্রাস্ট লেভেল বেড়ে যায়। তো আমরা তখন সেখানে ইনভেস্ট করি কিংবা আমরা তখন তাদেরকে পণ্য দিই। কিন্তু এইটা যে ভিতরে এত কিছু হয় সেটা তো ঘাটানোর মতো ক্ষমতা আমাদের নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংকটের সুষ্ঠু সমাধান চান ধামাকায় বিনিয়োগকারীরা। এদিকে ধামাকা কর্তৃপক্ষকে না পেয়ে মার্চেন্টদের ওপর চড়াও হচ্ছেন অনেক ক্রেতা, জানিয়ে বিপাকে রয়েছে মার্চেন্টরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় যেন এবারও নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। এরই মধ্যে 52 কোটি টাকা ব্যয়ে 4টি পয়েন্টে অবকাঠামো বসানো হলেও একবারের জন্য চালু করা সম্ভব হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 সেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 150 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে
বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা নগরীতে সুপেয় পানির চাহিদার প্রায় ৭৮% সরবরাহ করা হয় গভীর নলকূপের মাধ্যমে। এ কারণে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামতে থাকায় দেখা দিয়েছে শঙ্কা। এ অবস্থায় নারায়ণগঞ্জের গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ২০২৩ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলে আশা করেন তিনি। শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে বাড়ে সুপেয় পানির হাহাকার। বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। ১.৫ কোটিরও বেশি মানুষের জন্য ঢাকা ওয়াসাকে প্রতিদিন প্রায় ২২০ কোটি লিটার পানির চাহিদা পূরণ করতে হয়। এর মাত্র ২২% ভূ পরিভাগের উৎস থেকে, বাকি ৭৮% পানি সরবরাহ করা হয় ভূগর্ভের উৎস থেকে। এতে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। আর্সেনিক দূষণ, ভূমিধস, লবণাক্ত পানি উঠে আসা সহ নানা আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ঢাকা মহানগরীর পানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেওয়া হয়েছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। মেঘনা নদী হতে পানি উত্তোলন করে প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ লাইনের মাধ্যমে ঢাকার উত্তর পশ্চিমাংশে সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিমে খান এবং প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, জার্মান অ্যাম্বাসেডর এবং ডেনমার্কের অ্যাম্বাসেডর চলমান এই পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে এই প্রকল্প। ঢাকার পানি সরবরাহের আগামী দিনে যে চাহিদা বৃদ্ধি পাবে সেটাকে মোকাবিলা করা সম্ভব হবে। এখানে ৫০ কোটি লিটার। আগামী ২০২৩ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলে আশ্বাস মন্ত্রীর। মেঘনাতে অত্যন্ত ভালো পানি আছে এবং সে পানিও তারা ট্রিটমেন্ট করে দেবে, অতএব পানির মান ভালো থাকবে। ২০২৩ সালের ভিতরে এই প্রকল্প বাস্তবায়ন সম্পূর্ণ হবে। পানি শোধনাগারের পরিশোধিত পানি পাইপের মাধ্যমে ঢাকার বাড়িধারা, উত্তরা, বাড্ডা, গুলশান, বনানী ও মিরপুর সহ অন্যান্য এলাকায় সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ওয়াসার ভুতুরে বিলের খপ্পরে পড়েছে নগরবাসী। পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। এ অবস্থায় অনিয়ম বন্ধে প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই। ওই টাকাগুলো জমা আছে, এখন আমরা কী করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। কোনো পানি সাপ্লাই নেই, দেখতে দেখতে 60,000 টাকার বিল আসলো। 2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরে সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল, ভুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজ মিটার যেটা দিচ্ছি, তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় 73,000, আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র 43 জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অক্টোবর চলে এলেও এখনও নগরবাসীর কাছে আতঙ্কের নাম এডিস। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুললেও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ক্লাসে যেতে পারছে না অনেক শিক্ষার্থী। তবে সিটি কর্পোরেশন বরাবরের মতো নগরবাসীর সচেতনতার অভাবকেই দুষলেন।
এদিকে একদিনে আরও 190 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। ডেঙ্গু যেন পিছু ছাড়ছে না। এবারের মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। একে তো দীর্ঘদিন পর খুলেছে প্রতিষ্ঠান, অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল কলেজে আসতে না পারায় পিছিয়ে পড়ছেন তারা। ছেলেমেয়ে স্কুলে আসতে পারতেছে না, ডেঙ্গু জ্বর হচ্ছে। আমাদের কলেজে আশেপাশে অনেক ময়লা আছে, এর কারণে আমাদের বেশিরভাগ ডেঙ্গুটা হয়। ক্লাসমেটও আমাদের ওখানে ডেঙ্গুতে আক্রান্ত হতেছে, কলেজে নিয়মিত ক্লাস করতে পারতেছে না ডেঙ্গুর কারণে। আমাদের স্টুডেন্ট ক্লাস করতেও পারেনি, অনেকে কল দিয়েছিলাম অসুস্থ ওনারা। কালীভদ্রে সিটি কর্পোরেশন এডিস নিধন কার্যক্রম পরিচালনা করে বলে অভিযোগ উত্তরাবাসীর। ড্রেনের যে নোংরা অবস্থা, এটার জন্য দেখা যায় আমরা নিজেরা সচেতন থাকার পরেও আমাদের মানে বৃষ্টি বাদল হলেই এই প্রভাবটা আরও বেশি বেড়ে যায়। সিটি কর্পোরেশন এখন যে কাজটা করেছে, এখনো অভিযোগ আছে যে আসলে সবকিছু সঠিকভাবে হচ্ছে না। মাঝে মাঝে ওষুধ দেয়, আবার দেয় না। স্বাভাবিক নিয়মে ডেঙ্গুর প্রভাব এখন কমে যাওয়ার কথা ছিল, সেটাও কমেনি। সিটি কর্পোরেশন বলছে কোনোভাবেই তারা পারছেন না নগরবাসীকে সচেতন করতে। মাইকিং এর মাধ্যমে, টিভির প্রচারণার মাধ্যমে, মসজিদের ইমামদের মাধ্যমে সচেতন করার সত্ত্বেও আমরা কিন্তু সচেতন না। আমরা ব্যক্তিগতভাবে, আমরা নাগরিকরা, আমরা কেন যেন আমরা এই ব্যাপারটা, এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করি না। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন যাত্রীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। এখন পর্যন্ত বিমানবন্দরে পরীক্ষা সাপেক্ষে 122 জন যাত্রী দুবাই গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ভোগান্তি ছাড়াই আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে দুবাই যাচ্ছেন প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ল্যাবগুলোতে পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, ইউএইগামী যাত্রীদের করোনা পরীক্ষায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব সহ সব শর্ত পূরণের পর বুধবার ইউএই থেকে অনুমোদন আসে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের কাছে। এরপরই শাহজালাল বিমানবন্দরে বসানো আরটিপিসিআর ল্যাবে শুরু হয় করোনা পরীক্ষার কার্যক্রম। আমাদের ব্যবস্থাপনাও স্বাস্থ্যসম্মত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবকিছু করছি। যে 6টি ল্যাব কাজ করছে এখানে, তারাও খুবই আন্তরিক, আমাদের গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে। এদিকে সব জটিলতার শেষে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হওয়ায় দুশ্চিন্তা দূর হয়েছে বলে জানান যাত্রীরা। আজকের ফ্লাইট আছে রাত্রে 2:30 মিনিটে, আমি সেই জন্য আগে চলে আসছি। 6 ঘন্টা আগে একটা টেস্ট করতে হবে, তারপর আমার ফ্লাইট হবে। এখন তো খুব সুন্দর মতে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে খুব খুশি লাগতেছে যে কার্যক্রম সরকারে এটা বলছে, এটা খুব ভালো। বিমানবন্দরের বাইরে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকলেও বিমানবন্দর আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় পজিটিভ এলে যাত্রী যেতে পারবেন না বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। তাজুল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো যশোর চট্টগ্রাম ও সৈয়দপুর চট্টগ্রাম রুটে ইউএস বাংলার সরাসরি ফ্লাইট চালু হলো। যশোর থেকে এখন সরাসরি কক্সবাজারেও চলবে বিমান। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি যাত্রীরা। দেশের সবচেয়ে বড় এ বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি বলছে যাত্রী সেবার পরিসর বাড়াতে কাজ করছে তারা। আর বিমান প্রতিমন্ত্রী জানান যুগের চাহিদা মেটাতেই গড়ে তোলা হচ্ছে এ খাতের অবকাঠামো। ইউএস বাংলার -8Q400 মডেলের বিমানটি বৃহস্পতিবার সকালে আকাশে উঠতেই দেশের বিমান পরিবহন সেবায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুরু হয় প্রাচীন নগরী যশোর থেকে বন্দর নগরী চট্টগ্রামে ইউএস বাংলার সরাসরি বিমান চলাচল। এর কয়েক ঘন্টা পর বিকেলে প্রথমবারের মতো সৈয়দপুর থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়ে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট। এটিই এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সবচেয়ে দূর গন্তব্য। যাত্রার আগে এসব রুটের যাত্রীরা জানান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে খুব সহায়ক হবে এই উদ্যোগ। বাই রোডে চিটাগাং যাওয়াটা আমাদের জন্য প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি। যশোর থেকে উইদাউট এনি ব্রেক 1 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারছি। বাসে গেলে দেখা যাচ্ছে আমাদের টাইমটাও কিল হয়, এনার্জিটাও চলে যায়। এসব রুটে বিমান চলবে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার। আগে যেখানে দিন গড়িয়ে যেত এসব গন্তব্যে যেতে এখন সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। ইউএস বাংলা বলছে সম্ভাবনার আকাশে ডানা মেলতে আগামী 2 বছরে তাদের বহরে যোগ হবে আরও 16টি বিমান। আগামী 2 বছরে আমরা শর্ট হোল এবং লং হোল 16টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত করব, যেগুলি দিয়ে আমরা টোটাল মিডল ইস্টকে কভার করব। যশোর চট্টগ্রাম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বিমানের যশোর কলকাতা রুট চালুর দাবি জানান। বিমান প্রতিমন্ত্রী জানান এভিয়েশন খাতের ক্রমবর্ধমান বাজার ধরতেই গড়ে তোলা হচ্ছে অবকাঠামো। যশোর টু কলকাতার ফ্লাইটটা কিভাবে পরিচালনা করা যায় এর একটা প্রয়োজনীয় ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন, তাহলে
এই পর্যটন ক্ষেত্রটা আরও অনেক সুন্দর হবে। এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করেছে বর্তমান সরকার। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। 2017 সাল পর্যন্ত বাংলাদেশ এভিয়েশন মার্কেট প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে দেশের বিমান পরিবহন খাতে যে নতুন যাত্রার সূচনা করল ইউএস বাংলা এয়ারলাইন্স, সেই যাত্রার সঙ্গী হয়ে আকাশপথের সেবার পরিধি বাড়াতে অন্য এয়ারলাইন্সগুলো উদ্যোগী হবে, সেই প্রত্যাশা সকলের। যশোর বিমানবন্দর থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা সফরে ভারত গেল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি চট্টগ্রামের ইশাখা নৌঘাটি ত্যাগ করেছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহান মুক্তিযুদ্ধের উদ্দীপনা সৃষ্টিকারী জয় বাংলা, বাংলার জয় গানের সুরে যাত্রা শুরু হলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানের। এই যাত্রা কোনো যুদ্ধের আয়োজনে নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণের কৃতজ্ঞতা জানাতেই। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর এই সহযোগিতার স্বীকৃতি স্বরূপ মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকে আমাদের এই ভারত যাত্রা। আগামী 4 থেকে 6 অক্টোবর বিশাখাপত্তনম বন্দরে অবস্থান নিয়ে জাতির জনকের জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি ভারতের নৌসমর বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ করবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বিএনএস সমুদ্র অভিযানের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে এই বহরে রয়েছে 32 জন কর্মকর্তা এবং 40 জন মিডশিপম্যান সহ 228 জন সফর সঙ্গী। বিদেশের শুভেচ্ছা সফরে গমনের জন্য যোগ্য কর্মকর্তা ও নাবিক হিসেবেই নৌসদর কর্তৃক আপনাদেরকে মনোনীত করা হয়েছে। আপনাদের প্রতি নৌবাহিনীর আস্থাকে আপনারা পেশাগত দক্ষতা ও সদাচরণের মাধ্যমে সমুন্নত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 10 অক্টোবর সমুদ্র অভিযান জাহাজটি চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় নৌ সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে ভারতের এই অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী আর এই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে মুজিব শতবর্ষবার্ষিকী উদযাপনের এই শুভেচ্ছা সফর। মূলত বাংলাদেশের দূত হয়ে যাচ্ছে এই নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। চট্টগ্রামের ইশাখা নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ।